আসসালামু আলাইকুম। আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছে। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETS 2005। আজ আমার পড়ানোর টপিক হচ্ছে মিশরের সভ্যতা বা নীল সভ্যতা। মিশরের সভ্যতা বা নীল সভ্যতার এটি আমার তৃতীয় ক্লাস। আজ আমরা পড়ব মিশরের সভ্যতা বা নীল সভ্যতা কি, মিশরের সভ্যতা বা নীল সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের আংশিক। মিশরের সভ্যতা বা নীল সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট একটু বড়, তাই আমি আজকে তোমাদের কিছু অংশ পড়াবো, বাকি অংশ আগামী ক্লাসে পড়াবো। মিশরের সভ্যতা বা নীল সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের আংশিক অংশগুলো যা আজকে পড়ব সেগুলো হচ্ছে ভাষা, বর্ণমালা ও লিখন পদ্ধতি, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, খাদ্য, পোশাক, অলঙ্কার, বসতি ও গৃহ, ধর্ম, মৃতদেহের সৎকার, মমি, পিরামিড। তাহলে ক্লাস শুরু করা যাক। শুরুতে দেখে নেই মিশরের সভ্যতা বা নীল সভ্যতা কি। মিশর সভ্যতা একটি কালজয়ী সভ্যতা। এই সভ্যতার জন্মের সূচনা কাল হতে আজ অবধি মরুর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনোদিনও মাটির নিচে চাপা পড়েনি। মিশর সভ্যতার ধ্বংসবিশেষ পৃথিবীর উপরে অম্লান হয়ে আছে। প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে প্রমাণ পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব 3100 বছর পূর্বে জাগ্রস পর্বতমালার পাদদেশে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী অববাহিকার দোয়াব অঞ্চলে মানব ইতিহাসের সর্বপ্রথম সভ্যতার উন্মেষ ঘটে। এই সভ্যতার ঠিক 100 বছর পরে এই অঞ্চল থেকে প্রায় 1000 মাইল পশ্চিমে মিশরের নীল নদের তীরে মানব ইতিহাসের অপর আরেকটি সভ্যতার সূচনা হয়। ইতিহাসের এই সভ্যতা নীল নদীর উপত্যকা সভ্যতা, দ্য নীল ভ্যালি সিভিলাইজেশন নামেও পরিচিত। নীল নদী উপত্যকা সভ্যতাকে মিশর সভ্যতাও নামেও অভিহিত করা হয়। মিশর সভ্যতা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম সভ্যতা। তোমরা দেখো, একটি চিত্র দেখাচ্ছে এখানে নীল নদের পাশে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। এখন আমি তোমাদের পড়াবো মিশরীয় সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট। মিশরীয় সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট প্রথম রয়েছে ভাষা। প্রাচীন মিশরীয় মানুষদের ভাষার নাম ছিল সেমিটিক ভাষা। সেমিটিক ভাষা থেকে পরবর্তী হিব্রু ও আরবি ভাষার উদ্ভব হয়। হিব্রু ভাষা থেকে ল্যাটিন এবং ল্যাটিন থেকে গ্রিক ভাষার জন্ম হয়। ল্যাটিন ভাষার সর্বশেষ রূপান্তর হলো ইংরেজি ভাষা। ল্যাটিন ভাষার প্রথম অক্ষর আলফা, আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ। সেমিটিক ভাষা একটি সমৃদ্ধশালী ও শ্রুতিমধুর ভাষা ছিল। প্রাচীন মিশরীয় ভাষা উত্তর আফ্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বার্বার এবং সেমিটিক ভাষাগুলির নিকট সম্পর্কিত। সুমেরীয় ভাষার পর এই ভাষার ইতিহাস সবচেয়ে দীর্ঘ। 3200 খ্রিস্টপূর্বাব্দ হতে মধ্যযুগ পর্যন্ত এই ভাষা লেখা হতো। কথ্য হিসাবে তার চেয়ে দীর্ঘ সময় এই ভাষা টিকে ছিল। প্রাচীন মিশরীয় ভাষাকে কয়েকটি পর্যায়কালে ভাগ করা যায়, যেমন প্রাচীন, মধ্য, পরবর্তী, ডেমোটিক, কপটিক। কপটিকের পূর্বে মিশরীয় লেখনে উপভাষাগত পার্থক্য দেখা যায় না, তবে ধারণা করা হয় প্রথমে মেমফিস ও পরে থেবেসের উপভাষার মান ভাষা ছিল।
অন্যান্য আফ্রো এশিয়াটিক ভাষার মতো প্রাচীন মিশরীয় ভাষার 25টি ব্যঞ্জন বর্ণ ছিল। এ ভাষায় 3টি হ্রস্ব ও 3টি দীর্ঘ স্বরবর্ণ ছিল, যা পরবর্তীতে 9টি স্বরবর্ণে পরিণত হয়। মিশরীয় ভাষার একটি শব্দ অন্যান্য সেমিটিক ভাষার ন্যায় 2টি বা 3টি ব্যঞ্জন বা অর্ধব্যঞ্জন বর্ণ নিয়ে গঠিত, প্রকৃতির সাথে উপসর্গ যোগে গঠিত হয়। এরপর রয়েছে বর্ণমালা ও লিখন পদ্ধতি। হাইরোগ্লিফিক লিপি খ্রিস্টপূর্ব 3200 অব্দ হতে ব্যবহৃত হয় এবং এতে শত শত চিহ্ন রয়েছে। একটি চিহ্ন ধ্বনি, শব্দ কিংবা শুধুমাত্র নির্দেশক রূপে ব্যবহার হতে পারে এবং বিভিন্ন স্থানে একই চিহ্ন ভিন্ন কিছু বোঝাতে পারে। হাইরোগ্লিফিক লিপি ছিল এক ধরনের আনুষ্ঠানিক লিপি। প্রস্তরস্তম্ভ এবং সমাধিতে এই লিপি ব্যবহৃত হতো। এই লিপি ছিল কলার পর্যায়ে, অত্যন্ত যত্নের সাথে তা লেখা হতো। প্রতিদিনের লেখার জন্য লিপিকারের টানা হাতের লেখার একটি লিপি ব্যবহৃত করত, যাকে হাইরোগ্লিফিক লিপি বলা হয়। এতে লেখা ছিল দ্রুত এবং সহজ। হাইরোগ্লিফিক সারি কিংবা স্তম্ভ উভয় লেখা হলেও সাধারণত সারিতে ডান থেকে বামে লেখা হতো। হাইরোগ্লিফিক লেখা হতো সবসময় সারিতে ডান থেকে বামে। পরবর্তীতে একটি নতুন ধরনের লিপি, ডেমোটিক লিপি, প্রাধান্য লাভ করে। রোসেটা প্রস্তর ফলকে গ্রিক ও হাইরোগ্লিফিকের সাথে এই লিপি ব্যবহৃত হয়। প্রথম শতাব্দীর দিকে ডেমোটিকের পাশাপাশি কন্টিক লিপির ব্যবহার শুরু হয়। কন্টিক লিপি মূলত গ্রিক লিপি, যার সাথে ডেমোটিক লিপির কিছু চিহ্ন যোগ করা হয়। চতুর্থ শতাব্দী পর্যন্ত হাইরোগ্লিফিক আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হতো, কিন্তু শেষ দিকে অতি অল্প সংখ্যক পুরোহিতই তা পড়তে পারতেন। স্থানীয় ধর্মের বিলোপের সাথে এই লিপি জ্ঞান প্রায় হারিয়ে যায়। বাইজান্টাইন ও ইসলামী যুগে এই লিপি পাঠোদ্ধার করার চেষ্টা করা হয়। 1822 সালে রোসেটা প্রস্তর আবিষ্কার এবং তারপর থমাস ইয়ং ও ফ্রাঁসোয়া চ্যাপলিয়নের বহু বছর গবেষণার পর হাইরোগ্লিফিক লিপি প্রায় সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হয়। সাহিত্য। প্রাচীন মিশরীয় সাহিত্যিকগণ হাইরোগ্লিফিক পদ্ধতি ব্যবহার করে পাপিরাজের পাতায় নলকাটা কলম আর গাছের রসের কালি দিয়ে কাল্পনিক কাহিনী, সম্রাটদের যুদ্ধ জয়ের কাহিনী ও শোক কাহিনী ইত্যাদি সাহিত্যকর্ম রচনা করে। তারা পাথরের উপর খোদাই করে মরলোকের গ্রন্থ, শবদাহের পাঠ্য ও পিরামিড নামে 3টি শিলালিপি রচনা করে। এছাড়া পাপিরাসের পাতায় পারিবারিক দলিলপত্র, হিসাব নিকাশ, জাদুমন্ত্র, ধর্মবাণী প্রভৃতি লিপিবদ্ধ করে রাখত। এই সকল লেখনী সাধারণ মানুষ স্পর্শ করতে পারত না। রাজকীয় ও সম্ভ্রান্ত পরিবারের সদস্যরাই এগুলি পড়ার সুযোগ পেত। মিশরীয় হাইরোগ্লিফিক বর্ণমালাকে পবিত্র জ্ঞান করত। এই বর্ণমালা লিখিত যে কোনো লিপিকে ভক্তি করত। এরপর রয়েছে সঙ্গীত। প্রাচীন মিশরের মন্দিরগুলোতে সুরের মূর্ছনায় দেবতার অর্চনা ও গুণ কীর্তন করা হতো। এই কীর্তন ও ভজনগুলি ছিল মিশর সঙ্গীতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। মন্দিরে নরনারীগণ সমবেত সুরে দেবী অর্চনা করত। পশুর চামড়া আচ্ছাদিত ডাক জাতীয় ডমরু ছিল উল্লেখযোগ্য বাদ্যযন্ত্র। এরপর রয়েছে নৃত্য। ফেরাউনের রাজপ্রাসাদের দেয়ালে ও থামের গায়ে নৃত্যরতা লাস্যময়ী রমণীদের নকশা একটি কথা প্রমাণ দেয় যে প্রাচীন মিশরীয় সমাজে নৃত্যের প্রচলন ছিল।
এছাড়াও ভাস্কর্য শিল্পীদের খোদাই করা অনেক চিত্রকর্মে নৃত্যরত উর্বশীদের নৃত্য ভঙ্গি দেখা যায়। খাদ্য। প্রাচীন মিশরের মানুষের প্রিয় খাদ্য ছিল যবের রুটি ও ভেড়ার মাংস। এছাড়া তারা মাছ, দুগ্ধ, খেজুর আহার করত। তৈজসপত্রগুলোর মধ্যে শরাবদানি ও চিত্রকর্মে পানরত সম্রাজ্ঞীর ছবি প্রমাণ দেয় যে মিশরীয় সমাজে রাজপরিবার ও উচ্চবিত্ত মানুষের মধ্যে শরাব পান করার প্রবণতা প্রচলিত ছিল। নীল নদে প্রচুর মাছ পাওয়া যেত। পাথরের মুখে অঙ্কিত অনেক চিত্রকর্মে জেলেরা মাছ ধরছে এরূপ চিত্র দেখা যায়। পোশাক। প্রাচীন মিশরের সাধারণ জনগণ অত্যন্ত সাদাসিধে পোশাক পরিচ্ছদ পরিধান করত। ধীবর, কৃষক ও কৃতদাস শ্রেণী বলতে গেলে প্রায় অধ উলঙ্গ থাকত। প্রাচীন মিশরে প্রচুর কার্পাস তুলার উৎপন্ন হতো। সে সময় তাঁত শিল্প যথেষ্ট উন্নতি সাধন করে, ফলে মিশরে বস্ত্রের কোনো অভাব ছিল না। বাজারে সুতির বস্ত্র সহজলভ্য ছিল। সমাজে পুরুষের তুলনায় নারীদের পোশাক ছিল কিঞ্চিত লম্বা ও ঢিলে ঢালা। রাজপরিবারের লোকজন কারুকার্য খচিত মূল্যবান পোশাক পরিধান করত। রাজমহিষী ও সম্রাজ্ঞীগণ স্বর্ণের জড়ি ও চুমকি বসানো জলমলে বস্ত্র পরিধান করত। অলঙ্কার শিল্প। প্রাচীন মিশরীয় ধাতব শিল্প অত্যন্ত উন্নত পর্যায়ে উপনীত হয়েছিল। ধাতব শিল্পীগণ ক্ষুদ্র চুলিতে স্বর্ণ, রূপ, তাম্র ও ব্রোঞ্জ পালন করে বা গলন করে তার নানা আকার ও আকৃতি বাহারি অলঙ্কার প্রস্তুত করত। আবার এই সকল অলঙ্কারের গায়ে মূল্যবান পাথর ও মণিমুক্তা বসিয়ে সেগুলোকে আকর্ষণীয় করে তুলত। সম্রাট ও সম্রাজ্ঞীগণ মণিমুক্তা খচিত স্বর্ণের মুকুট, কণ্ঠহার, কানের দুল, চুড়ি, বালা, অঙ্গুরি ব্যবহার করত। সমাজে সাধারণ রমণীগণ প্রচুর অলঙ্কারে নিজেকে ভূষিত করে রাখত। রানীর মুকুটে লীনক্রান্ত মণি ও হীরকখণ্ড চমকিত হতো। মিশরীয় রমণীগণ রূপচর্চায় পারদর্শী ছিল। তারা কেশ বিন্যাস করত, অঙ্গে প্রসাধনী সুগন্ধ ব্যবহার করত। এরপর রয়েছে বসতীয় গৃহ। প্রাচীন মিশর সাম্রাজ্যে 3 শ্রেণীর বসতবাড়ি ছিল। প্রধান ছিল সম্রাটের রাজপ্রাসাদ, বিশাল আয়তন জুড়ে সুরম্য অট্টালিকা। রাজকীয় প্রাসাদ ছিল নগরের সর্বাপেক্ষা উচ্চ, আকর্ষণীয় ও কারুকার্যময় অট্টালিকা। রাজপ্রাসাদের অঙ্গন ছিল প্রজাসাধারণের জন্য অপ্রবেশ্য। সমাজে দ্বিতীয় শ্রেণীর বসতবাড়ি ছিল বণিক, পুরোহিত, উচ্চবিত্ত রাজকর্মচারী এবং পণ্ডিত বর্গের। এই বসতবাড়িগুলো ছিল সুপুরীয় বাগবাগিচায় পরিপূর্ণ। প্রত্যেকটি বাড়ির চারপাশে জুড়ে ছিল ফল ও ফুলের বাগান। মিশরের উত্তরে ভূমধ্যসাগর এবং পূর্ব ও পশ্চিমে মরুভূমি অবস্থিত। এই কারণে ভূমধ্যসাগরের স্নিগ্ধ বাতাস পেতে আর মরুভূমির উত্তপ্ত বাতাস থেকে রক্ষা পেতে মিশরীয় বাড়িঘরগুলো ছিল উত্তরমুখী। প্রচুর আলো বাতাস পাবার আশায় বাড়িঘরগুলোতে বড় বড় জানালা উঁচু করে লাগানো হতো। সমাজের নিম্ন ও মজুর শ্রেণীর মানুষদের বাসগৃহগুলো ছিল ঝুপড়ি ধরনের, একচালা মাটির দেয়ালে ঘেরা ছোট ছোট ঘর। ঘরগুলো রাস্তা সংলগ্ন গায়ে গায়ে লাগা ছিল।
এরপর রয়েছে ধর্ম। প্রাচীন মিশরীয় সমাজের মানুষেরা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করত। প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস মিশরীয় পুরাণে প্রতিফলিত হয়েছে। 3000 বছরও কিছু বেশি সময় ধরে মিশরে পৌরাণিক ধর্মীয় বিন্যাস প্রচলিত হয়। মিশরের সভ্যতা ও সংস্কৃতির পাশাপাশি তার পুরাণও বিবর্তিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পৌরাণিক চরিত্রগুলোকে যুগভেদে বিভিন্ন ভূমিকায় দেখা যায়। প্রাচীন মিশরীয় সমাজে বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করত। তারা সৃষ্টি দেবতা আতুম, সূর্য দেবতাকে রি, বায়ু দেবতাকে আমেন রি, বৃষ্টির দেবতাকে তেফনাথ, পৃথিবীর দেবতাকে জেব, আকাশের দেবতাকে নাট, পরলোকের দেবতাকে ওরেসিস এবং ন্যায়দণ্ডের দেবতাকে আনুবিস বলতো। মিশরীয় মানুষেরা মন্দিরে মন্দিরে এসব দেবদেবীর মূর্তি পূজা করত এবং তারা মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করত। বছরে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ দেবতার পূজা অর্চনা করত। মিশর সভ্যতার প্রাথমিক পর্যায়ে মানুষ প্রাকৃতিক শক্তিকে দেবতা জ্ঞান করত। তারা ঝড়, খরা, দুর্যোগ, বন্যা, গরু, বৃক্ষ, অগ্নি, সর্প, সিংহ, বাজ পাখির মতো দেবতাদের প্রতিভা অবলম্বন করত। মিশরের মানুষেরা ঘরে ঘরে এ সকল দেবদেবীর মূর্তি ও প্রতীকী মূর্তিগুলোকে টোটেম বলত। উদাহরণস্বরূপ হোরাস দেবতার প্রতীক ছিল বাজ পাখি, আর মিশরীয় সবচেয়ে বড় দেবতার নাম ছিল আতম। মিশরীয়দের ধর্মবিশ্বাসের একটি অতি আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করা যায়। ইসলাম ধর্ম মহিলাদের ইসলাম ধর্মে বিশ্বাসীরা বিশ্বাস করেন যে প্রথম মানব আদম আলাইহিসসালাম আর প্রথম মানবী বিবি হাওয়া। আল্লাহ তাআলা বেহেশতে সৃষ্টি করেছেন এবং পরবর্তী সময় পৃথিবীতে প্রেরণ করেন। পৃথিবীতে তাদের সন্তান হয় জোড়ায় জোড়ায়। মিশরীয়রা বিশ্বাস করত সৃষ্টিকর্তা আতম আন্দোলিত সমুদ্র থেকে উৎক্ষিপ্ত পর্বত শীর্ষে প্রথম দেবতা জেব ও দেবী নাথকে সৃষ্টি করেন। দেবতা জেব ও দেবী নাথের সন্তান হতো জোড়ায় জোড়ায় এবং প্রতি জোড়ায় একটি ছেলে ও একটি মেয়ে। ধর্মবিশ্বাসে মিশরীয়গণ মৃত্যুকে অত্যন্ত পবিত্র বলে মনে করত। মিশরীয়রা বিশ্বাস করত সূর্য দেবতা রি দিনান্তে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে প্রভাতে পুনরায় জন্মগ্রহণ করে। মিশরীয়রা ভাবত রাতের পৃথিবী যেন এক মৃতপুরী, যেখানে অবাধ ও স্বাচ্ছন্দ্যে বিচরণ করে প্রেতাত্মা, পিশাচ ও অপশক্তি। রাতের অন্ধকারে এসব পাপাত্মা নেমে আসে পৃথিবীর উপরে। কয়েক দশক পূর্বে এটি ধারণা করা হতো। মিশরীয় ধর্মবিশ্বাসের সর্বাপেক্ষা মুখ্যপেক্ষী ছিল তারা পুনর্জন্মে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত আত্মা অবিনশ্বর, মানুষের শারীরিক মৃত্যু ঘটে। মানুষের মৃত্যু হলে মিশরীয়রা আত্মাকে কা বলতো। মরলোকের পথ পাড়ি দিয়ে মৃত দেবতার কাছে উড়ে যায়। সেখানে শেয়ালের মাথা বিশিষ্ট ন্যায়দণ্ডের দেবতা আনুবিস সেই আত্মাকে দাঁড়িপাল্লায় তুলে ওজন করে। পাপের পাল্লা ভারী হলে ভয়ঙ্কর যজ্ঞ ওই আত্মাকে বক্ষণ করে ফেলে, আর পুণ্যের পাল্লা ভারী হলে ওই পুণ্যাত্মা স্বর্গসুখ উপভোগ করে। পৌরাণিক ধর্মে মূলত বহু দেবদেবীর অস্তিত্ব থাকলে প্রাচীন সাম্রাজ্যকালে আথেনের চতুর্থ আমেনহোটেপ শাসনামলে কিছুকালের জন্য সূর্যদেব আথেনকে কেন্দ্র করে একেশ্বরবাদের চর্চা দেখা যায়, কিন্তু আথেনের মৃত্যুর সাথে সাথে এই চর্চাও লোপ পায় এবং আগের বহু দেবদেবীর সম্মিলিত পৌরাণিক ধর্ম ফিরে আসে।
কোরআনে হযরত মুসা ইসলামের মিশরীয় সম্প্রদায়ের নানা ঘটনা বিধৃত আছে। মুসা ইসলামের অন্তর্ধানের বা মৃত্যু বা পরবর্তী সময় মিশরীয় সম্প্রদায় পুনরায় গরু পূজা শুরু করে। মৃতদেহের সৎকার। মিশরীয় সভ্যতায় মৃতদেহে সমাধিস্থ করা হতো। মিশরীয় সমাজে দাহ প্রথার প্রচলন ছিল না। প্রাচীন মিশরীয় সমাজে শবদেহ সমাধিস্থ করতে নানারূপ বিচিত্র প্রথা প্রচলিত ছিল। হতদরিদ্র কৃষক, শ্রমিক, কৃতদাসদের মরদেহ মাটি চাপা দিয়ে কবর দেওয়া হতো। অপরদিকে রাজাদের সমাধিস্থলগুলো ছিল 5-6টি কক্ষ বিশিষ্ট সুপরিসর সৌধ। রাজার সমাধিতে নানা উপঢৌকন ও স্বর্ণ উৎসর্গ করা হতো। সমাধিসৌধের দেয়ালে রাজার কীর্তি ও জীবনী অঙ্কিত করে দেয়া হতো। রাজার সমাধি সৌধের আঙ্গিনায় রাজার অনুচর ও গুণগ্রাহীদের সমাধিস্থ করা হতো। মিশরীয়দের মনে অদ্ভুত একটি ধর্মবিশ্বাস জাগ্রত ছিল। তারা মনে করত রাজার সাথে সহমরণে স্বর্গলাভ করা সম্ভব। তাই রাজার মরদেহ সমাধিস্থ করার প্রাক্কালে রাজার গুণগ্রাহী অনেক অনুচর সমাধিস্থলে বিষ পানে আত্মহনন করে রাজার মৃত্যুপথে সহযাত্রী হতো। এরূপ মৃত্যুকে মিশরীয়রা গৌরব ও পুণ্যময় মনে করত। রাজার সমাধিস্থলে এই কারণে অন্যান্য আরো অনেক সমাধির সন্ধান পাওয়া যায়। থেবস নগরীর একটি সমাধিস্থলে 340টির কবরের চিহ্ন পাওয়া যায়। মমি। মিশরীয় ধর্মবিশ্বাসের কালজয়ী উদ্ভাবন হল মৃতদেহের মমিকরণ। মানব ইতিহাসে মিশরীয় একমাত্র জাতি যারা মৃতদেহকে যুগ যুগান্তর ধরে অবিকৃতভাবে সংরক্ষণের কৌশল আবিষ্কার করে। বৈজ্ঞানিক পদ্ধতিতে অবিকৃতভাবে সংরক্ষিত এই সকল শবদেহকে মমি বলা হয়। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি হল মমি। প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাসের একটি পরিশুদ্ধ রূপ ছিল আত্মার অবিনশ্বরবাদ ধারণা। তারা বিশ্বাস করত মানুষের জৈবিক মৃত্যু হয়, কিন্তু আত্মা অমর ও অবিনশ্বর। তারা বিশ্বাস করত আত্মার মৃত্যু হয় না। যদি দেহ অক্ষত থাকে তবে আত্মা ফিরে আসে, অনন্তকালে সেই দেহে বসবাস করে। এই ধারণা থেকে রাজপরিবারের মানুষদের দেহ মৃত্যুর পরে অক্ষত অবিকৃত করে রাখার প্রথা প্রচলিত হয়। মৃতদেহের মমিকরণ অত্যন্ত ব্যয়বহুল ছিল। এই কারণে সাধারণ মানুষের শবদেহ মমিকরণ করা সম্ভব ছিল না। তাছাড়া মর্যাদা ও আভিজাত্যের কারণে সাধারণ মানুষের মৃতদেহ মমিকরণ করার রাষ্ট্রীয় অনুমতিও ছিল না। সর্বোপরি সাধারণ মানুষ ফারো সম্রাটদিগকে দেবতার পুত্র, এমনকি স্বয়ং ঈশ্বর বলেও জ্ঞান করত। মৃতদেহের মমিকরণ কেবলমাত্র ফারাও সম্রাটের শাসনামলেই সংঘটিত হয়। মৃতদেহের মমিকরণ কৌশলটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে দুর্বোধ্য ও অলৌকিক কোনো রহস্য লুকায়িত নাই। কৌশলটি সরল ও বাস্তবধর্মী। মৃতদেহের মমিকরণ কৌশলটি হল ফারাও সম্রাটের মৃত্যুর পর মৃতদেহটির পিঠের দিক দিয়ে মাথা পর্যন্ত দেহের চামড়া সযত্নে ছিলে ফেলা হতো বা বিচ্ছিন্ন করা হতো। তারপর দেহে পচনশীল সমস্ত রক্ত, মাংস, নাড়ি ভুঁড়ি, মাথার মগজ ইত্যাদি ফেলে দেওয়া হতো। শুধুমাত্র কঙ্কালটি ধুয়ে মুছে পরিষ্কার করা হতো। চামড়া লবণ মাখিয়ে তপ্ত মরুর সূর্যালোকে দিনের পর দিন শুকিয়ে পাকা করা হতো। মিশরীয় মূর্তি নির্মাণকারী কারিগরগণ মূর্তি নির্মাণে অত্যন্ত চৌকস ছিল।
তারা মাটি দিয়ে যে কোনো অবিকল মূর্তি তৈরি করতে পারত। এসকল শিল্পী কোনো সম্রাটের কঙ্কালে প্লাস্টার অফ প্যারিস বা চুন জাতীয় পদার্থের প্রলেপ দিয়ে দেহকে পুনরায় পূর্বের আকৃতি প্রদান করত। মূর্তি বানানোর অনুকরণে সম্রাটের কপালে চুন জাতীয় পদার্থ লাগিয়ে সম্রাটের অবিকল মূর্তি বানিয়ে ফেলত। তারপর সে মূর্তি বা দেহের উপরে ট্যান করা আসল চামড়া সুনিপুণভাবে স্থাপন করে সেলাই করে দিত। দেখে মনে হতো স্বয়ং সম্রাট সম্মুখে আবির্ভূত। সে নাক, সে মুখ, সে ঠোঁট, সে ডলার, সে হস্ত, সে পদযুগল, চোখের পলক, ভ্রু, মাথার চুল যা ছিল তাই। সম্রাটের শবদেহ দেখে মনে হতো সম্রাট গভীর ঘুমে আচ্ছন্ন বা নির্মগ্ন। দর্শনার্থী কোনো ক্রমে বুঝতে সক্ষম হতো না যে এই শবদেহের অভ্যন্তরে রক্ত, মাংস, নাড়ি ভুঁড়ি নাই, আছে অপচনশীল চুন বা লাইম বা যুগ যুগান্তর পাড়ি দিয়ে অবিকৃত অবস্থায় টিকে আছে। লাইমের উপরে চামড়া বসানো শবদেহটি কাপড়ে জড়িয়ে কাচের কফিনে পচন রোধক ফরমালিন পদার্থে ডুবিয়ে রাখা আছে। মিশরীয়দের মমিকরণ রহস্য হলো এই। মানব ইতিহাসে মমি একটি অনন্য কৃতি, একটি অনবদ্য সৃষ্টি। পৃথিবীর বহু বড় বড় জাদুঘরে মিশরে মমি সংরক্ষণ করা আছে। দর্শনার্থী মানুষেরা এগুলো অবলোকন করে উপভোগ করে। মিশরীয়রা মনে করত ফারাও সম্রাটদের মৃতদেহ মমিকরণ করার পিছনে যে ধর্মীয় বিশ্বাস ছিল তা হলো মিশরীয়রা মনে করত ফারাও সম্রাটগণ দেবতার পুত্র, আত্মা অবিনশ্বর, পৃথিবীতে আত্মা প্রত্যাবর্তন করে এবং দেহ যতদিন অক্ষত থাকে আত্মা ততদিন সেখানে বসবাস করে। তারপর একদিন আত্মা প্রবল হলে, ইচ্ছাশক্তি জাগ্রত হলে সম্রাটের দেহ পুনরায় প্রাণ ফিরে পায়। এরপর রয়েছে পিরামিড। মিশর সভ্যতার অপর একটি কালজয়ী, অভূতপূর্ব ও অপ্রতিদ্বন্দ্বী উদ্ভাবন হল পিরামিড। পিরামিড ফারাও রাজবংশের সমাধিস্থল। ফারাও রাজবংশের সদস্যদের সমাধি ও সম্রাটদের মমি পিরামিডের অভ্যন্তরে অত্যন্ত সযত্নে রাখা আছে। অন্য কথায় বলা যায় যে মিশরীয় পিরামিডগুলো হল ফারাও রাজবংশের মৃতদেহগুলো সংরক্ষণকার। পিরামিড নির্মাণ মানব ইতিহাসে মিশরীয়দের একটি আভিজাত্য ও অহংকার। প্রাচীন মিশরের প্রাথমিক পর্যায়ে মরদেহগুলো মরুভূমির শুষ্ক বালুতে গর্ত করে কবর দেওয়া হতো। কালক্রমে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তারা কবরের চারিপাশে মাটির দেয়াল নির্মাণ করে কবরে চিহ্ন রাখার চেষ্টা করত। মাটির দেয়াল ক্ষণস্থায়ী ও ভঙ্গুর এবং বৃষ্টির পানিতে নিশ্চিহ্ন হয়ে যেত। এই কারণে পরবর্তী সময়ে তারা ইটের দেয়াল নির্মাণ করার কৌশল উদ্ভাবন করে। এই রীতি একদিন উচ্চবিত্ত রাজপরিবারের সমাধিস্থলে সৌধ নির্মাণের রূপ লাভ করে। মিশরীয় সম্রাটদের সমাধিসৌধই পিরামিড বলা হয়। মিশর সাম্রাজ্যের প্রারম্ভকাল থেকে রাজার নির্দেশে পিরামিড নির্মাণের প্রচলন শুরু হয়। প্রাথমিক পর্যায়ে পিরামিডগুলো ছিল স্বল্প উচ্চতা বিশিষ্ট কাদা মাটি দিয়ে তৈরি এবং ধাপ বিশিষ্ট। সময় সমুদ্র পেরিয়ে পিরামিড নির্মাণে কাদামাটির পরিবর্তে পাথরের ব্যবহার স্থান পায়। খ্রিস্ট জন্মের 2650 বছর পূর্বে সম্রাট জোসার সর্বপ্রথম পাথর দিয়ে পিরামিড নির্মাণ করেন। পিরামিড নির্মাণ প্রযুক্তি শতভাগ গাণিতিক। ত্রিভুজ আকৃতির 4টি সমতলকে একটি শীর্ষে স্থাপন করলে যে আকৃতি তৈরি হয় সে আকৃতিকে পিরামিডাল আকৃতি বলে। 6টি শীর্ষ বিশিষ্ট কোন স্ফটিককে সমান 2 অংশে কেটে সমতলে বসালে
যে আকৃতি পাওয়া যায় সে আকৃতিকে পিরামিডের আকৃতি বলে গণ্য করা হয়। অর্থাৎ 6টি শীর্ষ বিশিষ্ট কোনো স্ফটিককে সমান 2 অংশে যদি কেটে ফেলে সমতলে বসানো হয়, ফলে যে আকৃতি পাওয়া যায় সে আকৃতিকে পিরামিডের আকৃতি হিসাবে গণ্য করা হয়। সম্ভবত হীরকখণ্ড থেকে মিশরীয়রা এই ধারণা লাভ করে হীরকখণ্ডের আকার দিয়ে পিরামিড নির্মাণ করা হয়। নীল নদের মোহনা জুড়ে 50 মাইল দূরত্বব্যাপী বর্তমান কায়রো শহরের সন্নিকটে মিশরের পিরামিডগুলো অবস্থিত। মিশরে যতগুলো পিরামিড আছে তার মধ্যে ফেরাউন খুফু সম্রাটের পিরামিডটি সর্ববৃহৎ। পিরামিড নির্মাণ করতে প্রায় 2.5 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়। পিরামিডটির উচ্চতা 482 ফুট ও ভূমিতে এক পাশের দৈর্ঘ্য 755 ফুট। এক বিরাট ব্লকের গড়পড়তা ওজন ছিল প্রায় 70 মণ। আবার কোনো কোনটির ওজন ছিল প্রায় 1000 মণেরও কাছাকাছি। এই পিরামিডটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছিল, কিন্তু তারও পূর্বে আরো 10 বছর লেগেছিল পাথর সংগ্রহ ও পাথরকে প্রয়োজনীয় আকৃতিতে কেটে গজা করার কাজে। পিরামিড নির্মাণে মিশরের স্থপতিগণ শিল্প নমুনে যে অনুগম ও অতুলনীয় দক্ষতার পরিচয় প্রদান করেছে তা বিশ্ববাসী মানুষের কাছে আজও প্রশংসনীয়। আজও পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে বিগলিত হয়ে পড়ে পিরামিড পরিদর্শনে। পিরামিড নির্মাণ কৌশলের অন্য আরেকটি আশ্চর্যজনক দিক হলো মিশরীয় কারিগর এমন সূক্ষ্মভাবে পাথরগুলো কেটেছিল এবং পাথরের কোণাগুলো এত সুন্দরভাবে মিলিয়েছিল যে পাথরে স্থাপনের সময় শীর্ষভাগ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবশেষে বিন্দুতে পরিণত হয়ে পড়ে। মিশরের পিরামিড মরুর বুকে মিশরের ইতিহাসের প্রদীপ্ত ভাস্কর। মিশর সভ্যতার গাম্ভীর্য ও আভিজাত্যের বিমূর্ত প্রতীক। গ্রিক মনীষীগণ মিশরের পিরামিডকে পৃথিবীর 7ম আশ্চর্যের সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রথম অধিকারী গৌরব হিসাবে নির্বাচিত করেন। আজ এই পর্যন্তই। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। এতক্ষণ যে আমি আলোচনা করেছি সাংস্কৃতিক ভূগোলের মিশরীয় সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের আংশিক অংশ, তা ভালোভাবে বাসায় পড়বে। আগামী ক্লাসে বাকি অংশ এবং মিশরীয় সভ্যতার উদ্ভাবন অর্জন সম্পর্কে পড়াবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।